মেইন মিডিয়ার চেয়ে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা ইউটিউব এগুলা যে ওই মেইন মিডিয়ার থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা কিন্তু এই যে বাংলাদেশে অ্যাটলিস্ট আমরা কয়েকজন লোকের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা বুঝতে পারি। যেমন এই যে ইলিয়াস হোসেন, তারপরে পিনাকি ভট্টাচার্য, এরা, তাই না? আমরা তো দেখেছি যে বাংলাদেশের মেইন মিডিয়ার থেকে এদের দর্শক, শ্রোতা, ফলোয়ার অনেক অনেক বেশি। অর্থাৎ এরা নিজেরা এক একটা ইনস্টিটিউশন এরকমই কিন্তু হয়ে উঠেছিল, এবং এদেরকে বলা হতো যে ইনফ্লুয়েন্সার। অর্থাৎ বাংলাদেশে কোথায় কি ঘটবে না ঘটবে সেগুলো বাংলাদেশ সরকার আসলে নির্ধারণ করতো না, নির্ধারণ করতো কারা? এই ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গত কয়েকদিন আগে এই ইলিয়াস হোসেনের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এটা নাকি বন্ধ করে দিয়েছে। এবং এটা বন্ধ করে দিয়েছে কিন্তু একেবারে ফেসবুকের যে মেটা কোম্পানি, তারাই বন্ধ করে দিয়েছে। এবং ইউটিউবেও নাকি ওভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শোনা গেল যে এইটা নাকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত চিঠির পরিপ্রেক্ষিতে এদের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এই কারণে যে এতদিন ধরে আমরা জানতাম যে এই দুজন ব্যক্তি এরা ডাইহার্ট সাপোর্টার অব ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আসার পিছনে এদের কিন্তু বিশাল অবদান আছে। এটা কিন্তু কোনোভাবেই অগ্রাহ্য করার কোনো বিষয় না। এবং মাসের পর মাস কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসাই তারা করতো এবং তাকে সাপোর্ট দিত। এবং বাংলাদেশে যত অকারেন্স ঘটছে, এই যে মব ভায়োলেন্স, অমুক জায়গায় ভাঙচুর করো, তমুক জায়গায় ভাঙচুর করো, এমনকি যে মেইন মিডিয়া বলতে যেমন এই যে প্রথম আলো অথবা ডেইলি স্টার পত্রিকা, এই দুইটা অফিসে কিন্তু এদের মদতে ভাঙ্গা হয়েছে, বিশেষ করে এই ইলিয়াস হোসেনের মদতে। এবং এত কিছুর পর হঠাৎ করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে ডাইহার্ট সাপোর্টার এই যে ইলিয়াস হোসেনের এই যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল কী কারণে বন্ধ হয়ে গেল এবং কেন বন্ধ হলো, এইটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম, উনি খুব চমকপ্রদ একটা বক্তব্য দিয়েছেন, যেটা আমার নজর কাড়ল। এবং আমি চিন্তা করলাম যে এ বিষয়ে তো দুই চার কথা বলা যায়। তো সেটা হচ্ছে কি, এই শফিকুল ইসলাম দেখলাম যে ওই আর একজন ইউটিউবার RJ কিবরিয়া, আপনারা অনেকেই তার হয়তো চ্যানেল দেখে থাকবেন। তো সেই RJ কিবরিয়া কিন্তু এই যে শফিকুল ইসলামকে মানে সাক্ষাৎকার নিচ্ছে যে কেন এই ইলিয়াসের এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হলো। আমি ওই যে অন্য একজন ভিডিওটা দেখাচ্ছিল তার মোবাইল ফোনে দেখাচ্ছিল, আমি সেখান থেকে বস্তুত রেকর্ড করে এই ভিডিওটা ক্লিপ নিলাম আর কি। তো আমরা সেটা শুনি যে এই শফিকুল ইসলাম উনি আসলে কি বলেন। আমি যদি ইলিয়াসের কথাই বলে থাকি, যে ইলিয়াসের ক্ষেত্রে যেটা হয়েছে বা আপনারা যেভাবে চাচ্ছিলেন মেইল, আপনাদের অ্যাকশনটা কি? মানে শফিকুল ইসলাম সাহেবের কাছে এই ইলিয়াসের ব্যাপারে জিজ্ঞেস করা হলো এবং শফিকুল ইসলাম কি বলল আমরা সেটা একটু শুনি। আমার মতে যারা হেট স্পিচ ছড়ান, যারা মিস ইনফরমেশন দেন, যারা ঘৃণা উৎপাদন করেন, যারা মানুষকে ইনস্টিগেট করেন ভায়োলেন্সে, তার আসলে এই সমস্ত প্ল্যাটফর্মে তার থাকার দরকার নাই। তাহলে অত্যন্ত সুন্দর কথা বললো, তাই না? যারা নাকি হেট স্পিচ ছড়ায়, ভায়োলেন্স ছড়ায় এবং যারা নাকি জনগণকে উত্তেজিত করে নানা রকম অকারেন্স ঘটায়, বিশৃঙ্খলা তৈরি করে, তো তাদেরকে মানে তাদের এই সোশ্যাল মিডিয়া জগতে এখানে থাকা তাদের উচিত না, এটাই উনি বললেন, তাই না? তো খুব ইন্টারেস্টিং বিষয়। এবং এই উপলব্ধি বা এই বোধোদয় কখন ঘটলো একেবারে 16-17 মাস পরে এসে তাদের এই বোধোদয় ঘটলো। এবং এই বোধোদয়টা কেন ঘটলো, যেটা আমি একটু খোঁজখবর নিলাম, সেটা দেখলাম যে এই ইলিয়াস হোসেন গত কয়েকদিন আগে হঠাৎ করে অ্যাবাউট টার্ন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একেবারে প্রচণ্ড রকমভাবে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। এবং সেই ভাষাগুলো আমার মুখ দিয়ে বের করাটা একেবারেই অশোভনীয় এবং এটা সম্ভবও না, আমার মুখে ওই ধরনের শব্দ আসে না। তো কথা নেই বার্তা নেই, হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারে মা বাপ তুলে, তারপরে মানে তার চরিত্র নিয়ে কোথায় কি কার সাথে এমনকি রাত যাপন করে এমন ধরনের কথাবার্তাও ইলিয়াস হোসেন কিন্তু বলেছিল। এরকম যে একটা ভিডিও মনে হয় বলেছিল। এবং বলার পর
তারপরে হঠাৎ করে তার এই পেজ এইগুলা বন্ধ হয়ে যায়, তারপরে ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একজন মানুষের জন্য খুবই দুঃখজনক, তাই না? একজন মানুষ তিলে তিলে একটা পেজ গড়ে তুলছে, একটা ইউটিউব চ্যানেল গড়ে তুলছে, যেখানে নাকি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। এটা কিন্তু বললাম না যে একটা ইনস্টিটিউশনের মতো, একটা মিডিয়া সেন্টার তৈরি করার মতো এই কারো একটা পেজ বা কারো আইডি অথবা কারো ইউটিউব চ্যানেল হঠাৎ করে এরকম ধ্বংস হয়ে যাওয়া বা নিষিদ্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু বিশাল আঘাত। একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের একটা পেজ, এটা কিন্তু তিলে তিলে সময়ের পরিক্রমায় ধীরে ধীরে গড়ে তুলতে হয়। তো এটা হঠাৎ ধ্বংস হয়ে যাওয়া মানে ওই ব্যক্তিটাই কিন্তু ধ্বংস হয়ে যায়। এবং আমি নিশ্চিত ইলিয়াস হোসেন নিশ্চয়ই মানসিকভাবে অনেক পরিতুদস্ত অবস্থায় আছে, মানে বিধ্বস্ত হয়ে গেছে। কিন্তু সেটা ভিন্ন কথা। আসল বিষয় হলো যে এখন হঠাৎ করে এই শফিক সাহেব এখন বলছে যে ঘৃণা যারা ছড়ায়, ভায়োলেন্স যারা ছড়ায়, তাদের পেজ থাকা উচিত না, তাদের ইউটিউব চ্যানেল থাকা উচিত না। কিন্তু আমার প্রশ্ন হলো যে এইটা এতদিন পরে এসে বুঝছেন, এর আগে এই ইলিয়াস, তারপরে পিনাকি ভট্টাচার্য, এরা তো গত 15-16 মাস ধরে তারা যেহেতু ইনফ্লুয়েন্সার, তাদের লক্ষ লক্ষ অনুসারী, তারা যে ঘৃণা, বিদ্বেষ, ভায়োলেন্স ছড়িয়ে ভাঙচুর, আগুন জ্বালাও, তারপর মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা, কত কিছু করছে, তাই না? কত কিছু করছে। তো তখন মনে হয় নাই যে এরা বস্তুত ভায়োলেন্স এবং ঘৃণা ছড়িয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে? নাকি তখন সেগুলো আপনাদের জন্য সুবিধা ছিল না, আর আপনি সেগুলোকে বলছিলেন কি প্রেশার গ্রুপ? এই যে শফিকুল ইসলাম সাহেব, আপনি নিজেই তো বলছিলেন ওইগুলো প্রেশার গ্রুপ, তাই না? আর ওই প্রেশার গ্রুপকে নেতৃত্ব দিত কে? ইলিয়াস হোসেন আর ওই যে পিনাকি ভট্টাচার্য। তো তখন আপনাদের জন্য খুব ভালো ছিল তখন, অর্থাৎ নিজেদের আখের গোটানোর জন্য সেটা কি ছিল খুবই মানে চমৎকার একটা সুযোগ। কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার! এতদিন পরে এসে এই ইলিয়াস হোসেন একটা মানে ঘৃণা প্রচারকারী, ভায়োলেন্স উৎপাদনকারী একজন ব্যক্তি, তা তো বুঝলাম। কিন্তু আরও একটা তো আছে, পিনাকি ভট্টাচার্য কই? তার ব্যাপারে তো আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন নাকি? এই পিনাকিও তো গত 15-16 মাস ধরে বাংলাদেশে বহু ভাঙচুরের নেতৃত্ব দান করেছে। যেমন 32 নম্বরের যে জাদুঘর, সেটা ভেঙে চুরে খান খান করেছে, কি করে নাই? তো আপনারা ইলিয়াসের ব্যাপারে পদক্ষেপ নিলেন, তো ওই পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন না কেন? ও বুঝছি, ইলিয়াস একেবারে পুরা ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ব্যাপারে, মানে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, যে কারণে এখন সে হয়ে গেছে ঘৃণা উদ্রেককারী। আর ওই পিনাকি ভট্টাচার্য, সে তো বহুত শেয়ানা মাল, সে ব্যক্তিগতভাবে আক্রমণ করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছে। তো যাই হোক, আপনার প্রেশার গ্রুপ হঠাৎ করে ঘৃণা বিদ্বেষ সৃষ্টিকারী গ্রুপ হয়ে গেল কি করে? কি আসানক কাণ্ড! বাংলাদেশের মানুষ এগুলো দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, এবং এরপরও কিন্তু বাংলাদেশের মানুষ কিছু বোঝে না। এবং এই সুযোগেই বস্তুত এরা এই সমস্ত কর্মকাণ্ড করে তাদের আখের গুটিয়েছে। তবে আমি নিশ্চিত এই ইলিয়াস হোসেন শেষ দিকে এসে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালিগালাজ করছে, এবং একই সঙ্গে ওই যে আসিফ নজরুল, ওই যে আইন যে উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাকেও কিন্তু অনেক গালিগালাজ করছে। কেন করছে সেটা আমরা বুঝতে পারি। সেটা হলো, আমার মনে হয় যে শেষ দিকে এসে এদেরকে কেউ টাকা টুকা দিত না, মানে চাঁদা টাদা দিত না। এরা তো সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশে ফেরে নাই, কারণ ওরা তো ওই একজন আমেরিকা, মানে ইলিয়াস হোসেন আমেরিকা, আর ওই যে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে, ওরা কিন্তু এখনও নাগরিক হয়েছে বলে মনে হয় না। তো ইন দি মিন টাইম ওরা যদি বাংলাদেশে আসে, ওরা ফিরে যেতে পারবে না। আর ওরা নিশ্চিতভাবেই জানে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যা যা ঘটছে, এর জন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হতে পারে। অতএব তারা বুদ্ধি করে তারা এখানে আসে নাই, না আসে তারা ওই দূরে থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে মব, ভায়োলেন্স, যা কিছু খুশি করা, এগুলো করে তারা ভালো আয় উপার্জন করতো, ভালোই আয় উপার্জন করতো, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে, এবং অমুককে তমুককে তারা জিম্মি করতো, মানে ব্ল্যাকমেইল করতো, করে মনে হয় যে প্রচুর টাকা পয়সা তারা পাইতো এক সময়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিক না, সামনে ইলেকশন, এখন তো মনে হয় যে ওই রকম আর সুযোগ সুবিধে থাকলেও
যেবা যারা এখন ক্ষমতা আছে তারা চিন্তা করছে এখন আর ইলিয়াসের পিছনে পয়সা খরচ করে লাভটা কি, পিনাকি ভট্টাচার্যের জন্য পয়সা খরচ করে লাভ কী, মানে এরা যা আয় উপার্জন করছে সেখান থেকে ওদেরকে ভাগ দিতে হবে কেন, বিষয়টা কিন্তু এরকম। এখন এই জন্যে ওই ইলিয়াস হোসেনের পুরো রাগ পড়ছে কার, ওই যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, কারণ ওই যে নিচের পদের কাউরে নিয়ে গালিগালাজ করলে তো পাবলিক শুনবে না এবং সেগুলো কেয়ারও করবে না। আসিফ নজরুলের নিয়ে কম গালিগালাজ করছে নাকি, না, ওগুলো কিন্তু মার্কেট পায় না, মার্কেট পেয়েছে কোনটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যখন গালিগালাজ করছে, তাই না? তো যখন আর টাকা পয়সা কিছু পাচ্ছে না তখনই মাথা টাথা খারাপ হয়ে গেছে, সম্ভবত ওখানে অনেক দামি কোনো বাড়ি টাড়ি কিনতে গেছিলো, এখন পেমেন্টে ঘাটতি পড়ে গেছে, বাংলাদেশ থেকে বলছে টাকা পয়সা দেয় নাই, সামনে ইলেকশন কেন টাকা দেবে, খেয়ে দেয়ে কাম আছে, যারা যা উপার্জন করছে এখান থেকে কি তারা এক পয়সাও দিবে নাকি এখন, কিন্তু ওরা তো ভাবছে এখন আমরা পাবো, তাই না? লেনদেনে ঘাটতি ভাই, এই কারণেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালিগালাজ। তো যাই হোক, এটাই হলো আসল ব্যাপার। কিন্তু বিজ্ঞের মতো এসে শফিকুল ইসলাম তো লম্বা লম্বা কথা বললো, তাই না, যে ঘৃণা বিদ্বেষ যারা ছড়ায় তাদের ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছে, বাট একই সাথে এই পিনাকি ভট্টাচার্য সেও তো একই দোষে দোষী নাকি? তো গেলে ইলিয়াস আলীর উপরে, ইলিয়াস হোসেনের উপরে তারা এইরকম একটা পদক্ষেপ নিল, বাট আর একজন পার হয়ে গেল, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা কি মানে অনেকটা বৈষম্য হয়ে গেল না? দুর্দান্ত রকমের বৈষম্য হয়ে গেল, আমি তীব্র নিন্দা করি। ধন্যবাদ।